সম্প্রতি এটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশে হাজার হাজার মানুষ বেকার, কিন্তু ভারতীয় প্রচুর লোক এখানে চাকরি করে বৈধ এবং অবৈধভাবে। আওয়ামী লীগের আমলে এটি কোনো বিষয়ই ছিল না, কাগজ আছে না, পত্র আছে না, কি টাকা কিভাবে পাচার করে কেউ কোনো প্রশ্ন করেনি। ইলিয়াস ভাই, আপনার কাছে একটু জানতে চাই, আজকে জানেন যে গত কয়েকদিন ধরে প্রায় এক সপ্তাহ ধরে সীমান্তের একটি উত্তেজনার বিষয়টি নিশ্চয়ই আপনার নজরে এসছে, এবং সেটি নিয়ে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সংবাদ সম্মেলন করেছে এবং তিনি বলেছেন হঠাৎ করে 3 বিঘা করিডোর, নওগাঁর পত্নীতলা সহ মোট 5টি স্থানে কাঁটাতারের বেড়া দেওয়ার কার্যক্রম ভারত বন্ধ করেছে। এ বিষয়ে বাংলাদেশের শক্ত অবস্থান থাকবে, এবং এটিকে যদি সংক্ষেপ করে বলি তাহলে এছাড়া দেশের বিভিন্ন জায়গায় যে সীমান্তের যে অস্থিরতা ছিল সেটি দুই পাশ থেকেই সরে গেছে এবং উত্তেজনা অনেকটু কমেছে। এবং আজকে ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে, এবং সেখানে প্রণয় ভার্মা তিনি বলেছেন ভারত বাংলাদেশ সীমান্তে অপরাধ কমাতে ঢাকার সহযোগিতামূলক আচরণ চায় ভারত, এবং তিনি বলেছেন বাংলাদেশের নিরাপত্তার জন্য সীমান্তের বেড়া নির্মাণে দুদেশের বোঝাপড়া এবং সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনে যে চ্যালেঞ্জ তা নিয়েও কথা হয়েছে। আমার ঠিক জায়গাটি হচ্ছে এটি যে আমরা দেখলাম যে 5 আগস্টের পরে রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশ ভারতের হাইকমিশনারকে এটি মনে হয় দ্বিতীয় দফায় তলব করলো। এর আগে আগরতলায় যখন বাংলাদেশে উপহাইকমিশনার অফিসে সহকারী হাইকমিশন অফিসে যখন হামলা চালায় তারপর একবার তলব করেছিল। আসলে এই যে কয়েকদিন পর একটু সীমান্তে উত্তেজনা চালিয়েছে, ত্রিপুরায় চালিয়েছে এক্স্যাক্টলি। তো এখন আপনার কাছে মনে হয় কি এটি কি আপাতত থামছে, নাকি স্থায়ীভাবে আমরা আসলে সমাধানের দিকে যাবে, নাকি অস্থিরতা আরও বাড়তে পারে? আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক তরুণ ব্যারিস্টার, তরুণ বললাম, আসাদুজ্জামান ফুয়াদ, তিনি এই সময় খুব জনপ্রিয় টকশো ব্যক্তিত্ব এবং রাজনৈতিক নেতা। এটি আসলে থামবে না, কারণ ভারত পণ করেছে তাদের যে কি বলে যে একটি অঙ্গরাজ্যের মতো এটিকে ব্যবহার করতো শেখ হাসিনার আমলে, সেটি তারা এখনও পারছে না। এই ক্ষোভ তারা কোনোভাবেই দূর করতে পারছে না। এই ক্ষোভ মনের মধ্যে সব সময় আছে। আপনারা দেখেন যে ভারতের গণমাধ্যমগুলোতে কীভাবে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করেছে। আগে এটা তো একপাক্ষিক সবসময়, পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ মারা যায় ভারত বাংলাদেশ সীমান্তে, বাট এটি কিন্তু হওয়ার কথা না। ভারতের চির বৈরী রাষ্ট্র পাকিস্তান বেশি মারা যায়, এটা কি বাংলাদেশের নাকি সব বাংলাদেশের মারা যায়? আমরা কদাচিৎ আমি শুনি না, আমি কখনো শুনি না। ধরেন তাদের চির বৈরী রাষ্ট্র পাকিস্তান, সেই সীমান্তে কিন্তু কোনো মানুষ মারা যায় না, আমরা শুনি না। সহসা যুদ্ধ বাঁধলে সেটি অন্য কথা। তারপর চীনের সাথে তাদের চির বৈরী সম্পর্ক, সেখানেও কিন্তু মানুষ মারা যায়। কিন্তু বাংলাদেশে এটি এখন সবসময় হয়। ইভেন গত যে সরকার ছিল 15.5 বছর দুর্বিনীত শাসন চালিয়েছে যে স্বৈরাচার শেখ হাসিনা, তার আমরা দেখছি আরও মানুষ বেশি মারা যেত। বাট আমরা প্রায় শুনতাম যে এই শূন্যতে নামিয়ে আনবে, যে বর্ডার কিলিং, কিন্তু সেটি হয় না। এটি আমি অনেক কথা বলতে পারবো, কিন্তু মূল বিষয় হচ্ছে তাদের খুব ক্ষোভ এবং মনোকষ্ট। তাদের তো আসলে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক ছিল না, ছিল একটি বিশেষ দলের সঙ্গে, এবং সেটি কিন্তু সব দলের ক্ষেত্রেই সমান। যেমন ধরুন বিজেপি, তারপর কংগ্রেস, এই প্রশ্নে কিন্তু সবাই এক, যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা এই স্বৈরাচারকে সরিয়েছে, এবং তারা যার নির্দেশে বাংলাদেশে হাজার হাজার ছাত্রজনকে হত্যা করা হয়েছে, তাকে আবার আশ্রয় দিয়েছে। এটি তো দুটি দেশের মধ্যে ভালো সম্পর্কের মানদণ্ড হতে পারে না। যদি হতো, আমি জানি না, ব্যারিস্টার সাহেব ভালো বলতে পারবেন, যে তাকে ফেরত চাওয়া হয়েছে, তা আমার ধারণা কোনোদিনই তাকে ফেরত দেবে না। এবং আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য বা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার জন্য তারা যা প্রয়োজন তাই করবে, কিন্তু সেগুলো বালি। বাংলাদেশের মানুষ এবার যে বিশেষ করে 90-এর গণ আন্দোলনের কথা যদি বলি, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আন্দোলন ছিল, এবং এটি আরবান আন্দোলন ছিল। কিন্তু এবার আন্দোলন কিন্তু একদম ভিন্ন, সব মানুষকে স্পর্শ করছে আন্দোলন। ছাত্র জনতা, ছাত্রদের অভিভাবক সবাই আন্দোলন নেমেছে, এবং এই জগদ্দল পাথরকে সরিয়েছে। সুতরাং একটু মাঝখানে বলি, সেটি হচ্ছে যে আপনি যে প্রসঙ্গটা বলছিলেন যে তাদের মন খারাপ, তাদের কষ্ট, তাদের ক্ষোভ, এই জিনিসগুলো আসলে ধরেন কেউ অ্যাক্সিডেন্ট করলো, মারা গেল, কিংবা বন্ধুত্ব হারালো, এটা তৈরি হতে পারে, কিন্তু আবার তো মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, যদিও মানুষ থেকে। কিন্তু আপনি কেন এই প্রশ্নটি করলাম, আপনি তো দীর্ঘদিন ধরে কূটনৈতিক সাংবাদিকতা করেন। আমার প্রশ্নটি এই জায়গায় যে এইখান থেকে ঘুরে দাঁড়ানো বা ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশের সঙ্গে রিলেশন রিবিল্ড আপ করার জন্য কেন ভারত ভাববে না? ভারতের সেই চেষ্টা ভারত করছে না। দুর্ভাগ্যজনকভাবে আপনি দেখবেন চায়নার প্রতিবেশী 14টি দেশ আছে, কোনো দেশের সাথে চায়নার সম্পর্ক খারাপ না। আমি অনেকদিন চায়নায় ছিলাম, তাই আমি দেখেছি।
তো তাইওয়ান ভিন্ন প্রসঙ্গ, কিন্তু অন্য যে দেশগুলো আছে কোনো দেশের সাথে সম্পর্ক খারাপ নেই, কিন্তু তার যে প্রতিবেশীগুলো আছে ভারতের প্রত্যেকটা দেশের সঙ্গে তার সম্পর্ক খারাপ। আপনি দেখুন যে পাকিস্তান তো আছেই, চায়না আছে, এই ছোট্ট একটা দেশ নেপাল, করোনার সময় সেখানে প্রধানমন্ত্রী, তাদের রেওয়াজ হচ্ছে প্রধানমন্ত্রী জিতে প্রথম দিল্লি যান, কিন্তু তিনি গেছেন বেইজিং। তারপর 4 লক্ষ লোক, মাত্র 4.5 লক্ষ মালদ্বীপে, সেখানে সব শেষ। সেখানেও কিন্তু চীনপন্থী সরকার। তারপরে ধরুন নেপাল, শ্রীলঙ্কা, সব জায়গায় একই অবস্থা। সর্বশেষ বাংলাদেশের সঙ্গে ছিল, বাংলাদেশের মানুষের সঙ্গে না, একটি দলের সঙ্গে ছিল, এবং এত অনুগত শাসক তারা কোনো দেশের কাছে পায়নি। সুতরাং এই শক্তি তারা ভুলতে পারে না। এই যে সম্প্রতি একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, বাংলাদেশে হাজার হাজার মানুষ বেকার, কিন্তু ভারতীয় প্রচুর লোক এখানে চাকরি করে, বৈধ এবং অবৈধভাবে। আওয়ামী লীগের আমলে এটি কোনো বিষয়ই ছিল না, কাগজ আছে না, পত্র আছে না, কি টাকা কীভাবে পাচার করে কেউ কোনো প্রশ্ন করেনি। বাট আমি এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, তারা একটা উদ্যোগ নিয়েছে, যারা এখানে কাজ করে তাদেরকে কাগজপত্র শো করতে বলেছে, দেখাতে বলেছে। সুতরাং আপনি যে কথাটা শুরুতে বলছেন, আমি আবারও বলি, ভারত এই শোক কোনোভাবে ভুলতে পারছে না। এবং জানেন, আজকে বলতে কষ্ট হয়, তারা মানুষের মেন্টাল মেকআপটা এমন করেছিল, যেমন তিস্তা সম্পর্কে আমরা যখন টকশো করতাম, আমার পাশে যে সাংবাদিকটি থাকতেন, আগে তো এক ধরনের সেই সাংবাদিক মনে হতো ভারতের সাংবাদিক। খুব, আমি পরে 2-1 জিজ্ঞেস করেছি, তোরা কি ভারতের সাংবাদিক না বাংলাদেশের সাংবাদিক? কারণ তারা তিস্তা বাদের পক্ষে কথা বলতো, যে এটা খুব ভালো কাজ করছে ভারত বাদ দিয়ে, ইভেন ফারাক্কাবাদ এগুলো সাপোর্ট করতো। তখন আমি মনে হতো যে তারা ভারতের সাংবাদিক। বাট এখন বাংলাদেশের মানুষ অনেক সচেতন হয়েছে, সাহসী হয়েছে, আমি দাবি করি। আগে তো মানুষগুলোকে একদম কি বলে যে একদম ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হয়েছে। টকশোতে কি বলবো, নিচে নামলে ধরবে কি না, টকশোতে কে গেস্ট আসবে, এবং কিন্তু বিশেষ জায়গা থেকে মনিটর করা হতো। আমি ধন্যবাদ জানাই যে বর্তমান সরকার তথা এই দেশের মানুষ এখন একদম মুক্ত পরিবেশ পাচ্ছে, এবং আশা করতে চাই এই যে নতুন রাজনীতিবিদ আছে, তরুণ রাজনীতিবিদ, সুন্দর বাংলাদেশ তারা গড়ে তুলবে, এবং আমরা এতে স্বাধীনভাবে ভারতের দাস হয়ে যেন আমাদের বাঁচতে না হয়, সেই স্বপ্ন আমরা দেখি।